সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের সাথে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং হতে ডাটা ট্রান্সমিশন মোডের বেশ কয়েকটা প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। মূলত তোমাদের সাথে আমি প্রাপকের সংখ্যা ও ডাটা গ্রহণের অধিকার অনুযায়ী যে কয়েকটা প্রকারভেদ রয়েছে তার মধ্য থেকে তিনটা প্রকারভেদ নিয়ে কথা বলেছিলাম। সেগুলো ছিল ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। তো আজকে আমি তার পরবর্তী যে কয়েকটা প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। আমি চেষ্টা করব আর দুইটা মোড এনিকাস্ট এবং জিওকাস্ট নিয়ে আজকে বিস্তারিত কথা বলার, এবং শেষের দিকে তোমাদের সাথে ডাটা ট্রান্সমিশন মেথডের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো চলো আমি আলোচনায় চলে যাচ্ছি। এনিকাস্ট যে ডাটা ট্রান্সমিশন মোডে একটি প্রেরক থেকে সম্ভাব্য প্রাপকদের মধ্য হতে অবস্থানগত নিকটতম একটি মাত্র প্রাপক ডাটা গ্রহণ করতে পারে তাকে এনিকাস্ট মোড বলে। অর্থাৎ এই ট্রান্সমিশন মোডে তোমার সেন্ডার তার সাথে যে ইন্টেন্ডেড রিসিভারগুলো রয়েছে তার মধ্য থেকে তোমার সবচেয়ে নিয়ারেস্ট ডিস্টেন্সে যে রিসিভারটা আছে তার সাথেই ডাটা কমিউনিকেশন করবে। তো এখানে যেটা বলেছে দেখো, এনিকাস্ট ট্রান্সমিশন মোডকে অনেক সময় 1:1/n মোডও বলা হয়। কেন 1:1/n মোড বলা হয়? ধরো এখানে হচ্ছে আমার সেন্ডার, এর সাথে ইন্টেন্ডেড রিসিভার আছে ধরো সি এবং ই। তাহলে এই ইন্টেন্ডেড রিসিভারগুলো হতে সবচেয়ে কাছে যে রিসিভারটা আছে তার সাথেই ডাটা কমিউনিকেশন করার চেষ্টা করবে। ধরে নিলাম এক্ষেত্রে আমার সি ডিভাইসটা কাছে আছে, অর্থাৎ নিকটতম নিয়ারেস্ট ডিস্টেন্স আছে। তাহলে এক্ষেত্রে আমার এ থেকে ডাটাটা সি এর দিকে ট্রান্সমিট হবে। কোনো কারণে সি যদি ডাটাটা রিসিভ করতে অক্ষম থাকে, অর্থাৎ ডাটাটা কোনো কারণে যদি ট্রান্সমিট না হয় সি এর কাছে, সেক্ষেত্রে পরবর্তী যে নিকটতম দূরত্বে অন্য আরেকটা ডিভাইস অর্থাৎ রিসিভার রয়েছে সেটার কাছে ডাটাটা ট্রান্সমিট হবে। অর্থাৎ এক্ষেত্রে সি এর কাছে কোনো কারণে যদি ডাটাটা ট্রান্সমিট না হয় সেক্ষেত্রে ডাটাটা ই এর কাছে ট্রান্সমিট হবে। তো এখানে আমি দুটো ডিভাইস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখানে ইন্টারনেট রিসিভার আরও থাকতে পারে এবং ডাটা ট্রান্সমিশনটা মূলত হবে শুধু একটা ডিভাইসের সাথে, অর্থাৎ তোমার নিয়ারেস্ট ডিস্টেন্সে যে রিসিভারটা থাকবে অ্যাক্টিভ ডিভাইস বা অ্যাক্টিভ রিসিভার, তার কাছেই ডাটাটা ট্রান্সমিট হবে। এই কারণেই মূলত এটাকে বলা হচ্ছে 1:1/n মোড, অর্থাৎ প্রেরিত ডাটা এন সংখ্যক প্রাপকের মধ্য থেকে অবস্থানগত সবচেয়ে নিকটতম একজন প্রাপক গ্রহণ করবে। অর্থাৎ এখান থেকে যে ডাটাটা ট্রান্সমিট হচ্ছে মোট কথা সেটা একটা মাত্র রিসিভারের কাছে যাবে যেটা সবচেয়ে নিয়ারেস্ট ডিস্টেন্সে আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটার উদাহরণ হিসেবে যেটা দেওয়া হয়েছে সেটা হলো বর্তমানে ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং এইসব ক্ষেত্রে তোমার এই এনিকাস্ট ট্রান্সমিশন মোডটা ব্যবহৃত হয়। তো ইন্টারনেটের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলতে চাই, তোমাদেরকে বোঝাতে চাই, সেটা আমি বলবো। আমরা ইন্টারনেটে যত ধরনের ডাটা ট্রান্সমিশন করে থাকি তার মধ্যে ম্যাক্সিমাম ডাটা ট্রান্সমিশনই কিন্তু এনিকাস্ট ওয়েতে হয়। তো আমি কয়েকটা বড় বড় টেক জায়ান্ট প্রতিষ্ঠানের মাধ্যমেই তোমাদেরকে সেটা বোঝাতে চাচ্ছি। তো ধরো আমরা ফেসবুক বা গুগলের কথাই চিন্তা করি। তুমি এখান থেকে ধরো এই 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 ডিভাইস থেকে তুমি ফেসবুকের সাথে কমিউনিকেট করতে চাচ্ছ, তো তুমি কি করলা, তুমি তোমার ডাটাটা অর্থাৎ ফেসবুকের পেজটা, ফেসবুকের যে সার্ভিসটা আছে সেটা রিসিভ করার জন্য তুমি ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট পাঠালা। তো ফেসবুক বা গুগল এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের বিশাল অ্যামাউন্টের যে ক্লায়েন্ট বা কাস্টমার আছে তাদের কাছে যাতে স্মুথলি সার্ভিসগুলো দিতে পারে, তারা কি করে, তারা বিভিন্ন রাউটিং ডিস্টেন্সে তাদের অনেকগুলো সার্ভার স্থাপন করে, যে সার্ভারগুলোতে তাদের সবগুলো সেবা তারা রেখে দেয় যাতে প্রত্যেকটা জিওগ্রাফিক লোকেশনে বা প্রত্যেকটা রাউটিং ডিস্টেন্সের মানুষ স্মুথলি তাদের সেবাটা পায়। তো এক্ষেত্রে হয় কি, মানে ধরে নিতে পারো সেটা উপমহাদেশ অনুযায়ীও হতে পারে যে তারা বিভিন্ন উপমহাদেশে তারা তাদের সার্ভারগুলো বসিয়ে রাখছে। তো সেই বিভিন্ন উপমহাদেশের সার্ভারগুলো বসানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে যখন একটা ইউজার কোনো ধরনের রিকোয়েস্ট পাঠাবে তাদের কোনো সার্ভিসের জন্য, সেই ইউজারের সবচেয়ে কাছে যে সার্ভারটা থাকবে, কাছাকাছি লোকেশনে যে সার্ভারটা থাকবে তার কাছেই প্রথমে রিকোয়েস্টটা যাবে।
ওই সার্ভার কোনো কারণে যদি সার্ভিসটা দিতে অ্যাভেলেবল না থাকে, তাহলে পরবর্তী নিয়ারেস্ট ডিস্টেন্সে যে সার্ভারটা থাকবে তার সাথে কমিউনিকেশন হবে। এভাবে সেটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে তার সাথে কমিউনিকেশন হবে, আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে তার পরবর্তী নিয়ারেস্ট ডিস্টেন্সে যে ডিভাইসটা সার্ভারটা থাকবে তার সাথে কমিউনিকেশনটা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এনিকাস্ট মোডটা কিভাবে কাজ করে, এবং এটাও বুঝতে পারছো যে ফেসবুক, গুগল বা এই ধরনের বড় বড় টেক জায়ান্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কেন বিভিন্ন উপমহাদেশে তাদের অফিসগুলো বসায়। মূল কারণ হচ্ছে এটাই যে তারা বিভিন্ন উপমহাদেশে তাদের অফিস বসানোর পিছনের কারণটা হচ্ছে তারা এভাবে সার্ভার বসিয়ে রাখে যাতে তারা স্মুথলি তোমার তাদের কাস্টমারদেরকে সার্ভিসটা দিতে পারে। তো এই জিনিসটাই হচ্ছে মূলত একটা এনিকাস্ট মোডের এক্সাম্পল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরবর্তী যেটা সেটা হলো ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে এই মোডটা খুব জনপ্রিয়। তো ক্লাউড কম্পিউটিং নিয়ে আমি এখন কোনো ধরনের কথা বলবো না। ক্লাউড কম্পিউটিং নিয়ে তোমাদের বইয়ের এই অধ্যায়ের শেষের দিকে বিস্তারিত টপিকস আছে, আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে সেখানেই বিস্তারিত জানবো। আপাতত জেনে রাখো যে ক্লাউড কম্পিউটিং সাধারণত তোমার এনিকাস্ট মোড ব্যবহার করে থাকে, অর্থাৎ ক্লাউড কম্পিউটিং বা ইন্টারনেট কমিউনিকেশনের ক্ষেত্রে তোমার এনিকাস্ট মোডটা খুব জনপ্রিয়। তো এবার আমরা পরবর্তী টপিকসটাতে চলে যাই, সেটা হচ্ছে জিওকাস্ট। জিওকাস্ট হলো একটা বিশেষ ধরনের ট্রান্সমিশন মোড যার মাধ্যমে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একটি প্রেরক থেকে প্রায় সকল প্রাপকই ডাটা গ্রহণ করতে পারে। অর্থাৎ জিওকাস্টটা হচ্ছে তোমার এমন একটা স্পেশাল একটা মোড যেটাতে দেখা যায় কি যে একটা প্রেরক থেকে যখন একটা ডাটা ট্রান্সমিট হচ্ছে তখন ওই প্রেরকের কাছাকাছি জিওগ্রাফিক লোকেশনে যতগুলো রিসিভার থাকবে তারা প্রায় সবাই ডাটাটা রিসিভ করতে পারে। অর্থাৎ এখানে যেটা বলেছে সুনির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশনের সকল প্রাপক ডাটাটা গ্রহণ করতে পারে। তো এটা সাধারণত তোমার ব্যবহৃত হয় মোবাইল বা স্মার্টফোন নির্ভর যে অনলাইন অ্যাডভার্টাইজিং মার্কেট রয়েছে সেই মার্কেটগুলো পরিচালনা করার জন্য জিওকাস্ট মোডটা ব্যবহার হয়। তো এটা যদি আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলতে চাই, আমি এভাবে বলবো যে তোমরা সবাই মোটামুটি ইন্টারনেট ব্যবহার করো, সেটা ফেসবুক ব্যবহার করা হোক বা অন্য কোনো ওয়েবসাইট ভিজিট হোক। তোমরা যখন ফেসবুক ব্যবহার করো বা অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করো, তোমরা একটু লক্ষ্য করবে তোমাদের ফেসবুকের যে পেজটা সাধারণত তোমাদের সামনে তোমাদের ডিভাইসের স্ক্রিনে প্রদর্শিত হয়, বা অন্যান্য ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো প্রদর্শিত হয় সেটার সাথে কিন্তু বিভিন্ন অ্যাড থাকে। আর ইতিমধ্যে মানে বর্তমানে এমনও হয়েছে যেটা এটা খুব বেশি পরিমাণ প্রচলিত হয়ে গেছে যে তোমরা যে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো ব্যবহার করো বা iOS ডিভাইসগুলো ব্যবহার করো সেগুলোতে যে তোমরা অ্যাপসগুলো ব্যবহার করো, প্রত্যেকটা অ্যাপস ইনস্টল করার পর তোমরা যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হও সেই অ্যাপসগুলোতেও কিন্তু অনেক অ্যাড দেখায়। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এই অ্যাডগুলো ম্যাক্সিমাম টাইমেই কিন্তু তোমাদের লোকাল প্রোডাক্টের কোনো অ্যাড হয়। সেটা হতে পারে ধরো তোমার যে কোনো একটা অফার চলছে তোমার একটা লোকাল প্রোডাক্টের উপর, সেই অফার রিলেটেড একটা অ্যাড হতে পারে, অথবা বাটা বা অ্যাপেক্স শোরুমে কোনো ধরনের অফার চলছে সেই সেটার রিলেটেড কোনো অ্যাড হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো তোমরা প্রায়ই খেয়াল করে দেখো। তো এই ধরনের যে অ্যাডগুলো তোমাদেরকে দেখায় সেক্ষেত্রে কিন্তু বাইরে কোনো অ্যাড দেখায় না। ধরো তোমাকে আমেরিকা বা তোমার কানাডা বা ব্রাজিলের কোনো লোকাল প্রোডাক্টের অ্যাড কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে না। এক্ষেত্রে দেখায়, খুব একটা দেখায় না, কম দেখায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকাল প্রোডাক্টের অ্যাডই থাকে। তো এই যে তোমাদেরকে অ্যাডগুলো দেখাচ্ছে, এখানে মূল বিষয়টা হলো তুমি যে জিওগ্রাফিক লোকেশনে আছো তোমার সেই জিওগ্রাফিক্যাল লোকেশনটা অ্যানালাইসিস করে তোমাকে সেই জিওগ্রাফিক্যাল লোকেশন রিলেটেড অ্যাডগুলোই তোমাকে দেখানো হয়। এটা মূলত একটা জিওকাস্ট মোডের এক্সাম্পল। তো আরেকটা বিষয় যেটা তোমরা কম বেশি সবাই ফুড পান্ডা সম্পর্কে জানো। তো ফুড পান্ডাতে হয় কি, ফুড পান্ডা হচ্ছে একটা অনলাইনে ফুড অর্ডার করার বা ফুড তোমার বাসায় সার্ভ করার একটা অ্যাপস, যেটাতে তুমি অনলাইনে অর্ডার করে বাসায় খাবার তোমার বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ডেলিভারি দেওয়া হয়। তো এক্ষেত্রে তোমরা খেয়াল করবে, তুমি ফুড পান্ডা অ্যাপসটা তোমার মোবাইলে যখন ইনস্টল করার পরে তুমি যখন তোমার জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ তুমি যেই লোকেশনে বসে আছো সেই লোকেশনটা সিলেক্ট করার সাথে সাথেই তোমাকে কিন্তু ওই লোকেশনের বা তার আশেপাশের রেস্টুরেন্টগুলাই তোমাকে তারা অফার করে। অর্থাৎ তুমি তুমি যে জিওগ্রাফিক্যাল লোকেশনটাতে আছো তার মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে বা তার কাছাকাছি ডিস্টেন্সে যে রেস্টুরেন্টগুলো আছে যেখান থেকে সার্ভ করা সম্ভব তোমাকে,
সেই রেস্টুরেন্টের খাবারগুলোই কিন্তু তোমাকে অফার করে। এটাও তুমি জিওকাস্ট মোডের আন্ডারে ফেলতে পারো। তো জিওকাস্ট মোডটি নিয়ে মূলত এখনো ডেভেলপমেন্টের কাজ জিওকাস্ট মোডের ডেভেলপমেন্টের কাজ এখনো চলছে, এটার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। ইন ফিউচার দেখা যাবে এটা আরো অনেক বেশি এফিসিয়েন্ট হবে। তো আশা করি তোমরা জিওকাস্ট মোডটাও বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য আমি একটা নমুনা সৃজনশীল প্রশ্ন রেখেছি, আমি সেটা পড়ে শোনাচ্ছি এবং তোমাদেরকে কিছু ধারণা দিয়ে দিব। আমি আশা করছি তোমরা বাসায় এটার পূর্ণাঙ্গ সমাধান নিজেরাই করতে পারবে। তো চলো আমরা অনুশীলনীতে চলে যাই। পিয়াস ও রাফি দুই বন্ধু হাঁটতে হাঁটতে থানার দিকে যাচ্ছিল। তারা লক্ষ্য করলো সামনে দাঁড়িয়ে একজন পুলিশ একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগন্যাল দিচ্ছে। সামনে একটু এগোতেই পিয়াস তার সাথে থাকা ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং শুনছে। রাফি বলল, চলো বাসায় ফেরা যাক, আমি রেডিওতে আবহাওয়া বার্তায় শুনেছি আজ বৃষ্টি হতে পারে। তো এটা হচ্ছে আমার মূল উদ্দীপকটা ছিল। তো এটার জন্য তারা একটা প্রশ্ন রেখেছে, সেটা হলো পুলিশ, পিয়াস ও রাফির ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে কোনটির ডাটা ট্রান্সমিশন মোড সুবিধাজনক, বিশ্লেষণপূর্বক মতামত দাও। আমি ইতিমধ্যে যতগুলো মোড সম্পর্কিত ভিডিও দিয়েছি প্রত্যেকটাতেই তোমাদেরকে বলেছি যে প্রশ্নকর্তা সাধারণত ডাটা ট্রান্সমিশন মোডের সরাসরি প্রশ্ন তেমন একটা নাও দিতে পারে, তবে উনি যদি সহজ করতে চাই প্রশ্ন সেক্ষেত্রে তোমার মোডের কথাটা বলে দিতে পারে, তবে ম্যাক্সিমাম টাইম বলা থাকে না, এভাবে উদ্দীপক দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে খেয়াল করো, তোমাকে উদ্দীপক হতে বুঝে নিতে হবে কোন ডাটা ট্রান্সমিশন মোডের আন্ডারে পড়ছে, কোন কমিউনিকেশনটা কোন ডাটা ট্রান্সমিশন মোডের আন্ডারে পড়ছে। সেক্ষেত্রে তোমাকে ডাটা ট্রান্সমিশন মোডটা প্রথমে ফাইন্ড আউট করতে হবে, এর পরবর্তীতেই তুমি তোমার আনসারের পরের অংশটা লিখবে। তো এইখানে যেটা বলেছে পুলিশ, পিয়াস এবং রাফির ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে কোনটি ডাটা ট্রান্সমিশন মোড সুবিধাজনক, এখানে তিনটে ডিভাইসের কথা বলেছে অথবা তিনটে ডিভাইস ব্যবহার করেছে। সেক্ষেত্রে কোন ডিভাইস কোন ট্রান্সমিশন মোড ব্যবহার করে তোমাকে প্রথমত সেই ডিভাইসের কমিউনিকেশন মোডগুলো বের করতে হবে এবং সেগুলো উল্লেখ করার পর প্রশ্নের উত্তরে তোমাকে পরবর্তী স্টেপটা নিতে হবে, অর্থাৎ সেই ডাটা ট্রান্সমিশন মোডগুলোর মধ্যে কোনটার অ্যাডভান্টেজ বেশি সেটাই তোমাকে ফোকাস করতে হবে তোমার অ্যান্সারে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমি একটু তোমাদেরকে হেল্প করব, যদিও পূর্ববর্তী সবগুলো ভিডিওতেই তোমাদেরকে মুড সম্পর্কে আমি পড়িয়েছি কম বেশি। তো এক্ষেত্রে দেখো পুলিশ যেটা ব্যবহার করছে, দেখো এখানে যেটা বলেছে পুলিশের ডিভাইসের ক্ষেত্রে এখানে একটা বিষয় খেয়াল করো, পুলিশ একটি ডিভাইস এর মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলা সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ পুলিশ যে ডিভাইসটা ব্যবহার করে কথা বলছে সে প্রথমে কথা বলছে, বলার পর তার কথা বলাটা শেষ হলেই সে যার সাথে কথা বলছে তাকে কথা বলার জন্য একটা সিগন্যাল দিচ্ছে, তখন সে কথা বলছে। অর্থাৎ এক্ষেত্রে একসাথে কথা বলা এবং কথা শোনা এটা একসাথে কিন্তু হচ্ছে না, তো সেন্ডিং রিসিভিং একসাথে হচ্ছে না। তো সেন্ডিং রিসিভিং একসাথে হয় না সাধারণত, খুব সম্ভবত হাফ ডুপ্লেক্স মোডে, এটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছে ইতিমধ্যে। এর পরবর্তীতে যেটা একটু এগোতেই পিয়াস তার সাথে থাকা ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং শুনছে, এখানে কিন্তু একসাথে কাজটা হচ্ছে, অর্থাৎ সেন্ডিং এবং রিসিভিং একসাথে হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই ফুল ডুপ্লেক্স হবে। এরপরে বললো রাফি, চলো বাসায় ফেরা যাক, আমি রেডিওতে আবহাওয়া বার্তায় শুনেছি আজ বৃষ্টি হতে পারে। রেডিও ডাটা ট্রান্সমিশনটা আমরা ইতিমধ্যে জানি, রেডিও ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কি হয়, সেন্ডার থেকে ডাটাটা সেন্ড হতে থাকে আর রিসিভার ডাটাটা রিসিভ করতে থাকে। অর্থাৎ রেডিও স্টেশন থেকে যে ডাটাটা বা যে সিগন্যালটা পাঠানো হচ্ছে সেটা শুধুমাত্র রিসিভার রিসিভ করতে পারে, রিসিভার থেকে কোনো ধরনের ডাটা সেন্ডারের দিকে যায় না, অর্থাৎ এটা কখনো সম্ভব না। অর্থাৎ এটা তাহলে কি হবে, সিমপ্লেক্স মোড হবে। তাহলে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এভাবে কমিউনিকেশন মোডগুলো এক্সপোজ করার পর তারপর তোমাকে ডিসাইড করতে হবে কোন ডাটা ট্রান্সমিশন মোডটা সবচেয়ে বেশি সুবিধাজনক। এক্ষেত্রে অবশ্যই যে ডাটা ট্রান্সমিশন মোডটা তোমার কাছে বেশি সুবিধাজনক মনে হচ্ছে সেটার অ্যাডভান্টেজগুলোকেই তোমার উত্তরে ফোকাস করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা উত্তরটা করবে। তাহলে এর পরবর্তীতে আমি তোমাদের সাথে ডাটা ট্রান্সমিশন মোড নিয়ে, মেথড নিয়ে একটু কথা বলবো। আমরা ইতিমধ্যে ডাটা ট্রান্সমিশন ডাটা কমিউনিকেশন সম্পর্কে জেনেছি। ডাটা কমিউনিকেশনটা হচ্ছে মূলত একটা সেন্ডিং ডিভাইস থেকে একটা রিসিভিং ডিভাইসের কাছে ডাটা মূলত নিরাপদভাবে আদান প্রদান করার যে প্রক্রিয়া সেটাকেই মূলত ডাটা কমিউনিকেশন বলা হয়। তো ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা মূলত হয়, তোমার যে ডিভাইস থেকে ডাটাটা পাঠানো হচ্ছে অর্থাৎ সেন্ডিং যে ডিভাইসটা এবং যে ডিভাইসে ডাটাটা রিসিভ করা হচ্ছে অর্থাৎ রিসিভিং যে ডিভাইসটা, দুটোর মধ্যেই কিন্তু ডাটাগুলো ডিজিট আকারে থাকে, যেটাকে আমরা বিট বলি মূলত, যেটাকে বলা হয় কি বিট। বিট বলতে আমরা কি বুঝি, এখানে বাইনারি ডিজিটকেই বুঝি, অর্থাৎ 0 1কেই বুঝি আমরা। তো
ডাটাগুলো মূলত ডিভাইসের 0 1 আকারেই থাকে, অর্থাৎ এই ডাটাগুলো যে ট্রান্সমিট হচ্ছে, আমি যে বলছি ডাটাগুলো সেন্ডিং ডিভাইস থেকে রিসিভিং ডিভাইসের কাছে যাচ্ছে, মূলত ডাটা বিটগুলোই ট্রান্সমিট হয়, অর্থাৎ 0 1 গুলোই ট্রান্সমিট হয় এক্ষেত্রে। এটা ইতিমধ্যে তোমাদেরকে আমি যখন ব্যান্ডউইথ পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম। তো এই যে ডাটা বিটগুলো যাচ্ছে, এই ডাটা বিটগুলো কিভাবে বিন্যস্ত থাকে সেন্ডিং ডিভাইস থেকে রিসিভিং ডিভাইসে যাওয়ার সময়, অথবা কিভাবে সাজানো থাকে, সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হয়েছে ডাটা ট্রান্সমিশন মেথডে। তো আমরা ডাটা ট্রান্সমিশন মেথডেই মূলত এই বিষয়টা জানবো। তো আমি ফর্মাল সংজ্ঞাটা তোমাদের পড়ে শোনাচ্ছি, দেখো। যে পদ্ধতিতে বিট বিন্যাসের মাধ্যমে এক কম্পিউটার বা ডিভাইস হতে অন্য কম্পিউটার বা ডিভাইসে ডাটা স্থানান্তর বা ট্রান্সমিট হয় তাকে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যে ডাটাগুলো ট্রান্সমিট হচ্ছে, এক্ষেত্রে বিটগুলো কিভাবে সাজানো হয় অথবা বিটগুলো কিভাবে সাজিয়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠানো হচ্ছে, সেই বিষয়টাই হচ্ছে মূলত ডাটা ট্রান্সমিশন মেথডের মূল বিষয়বস্তু। তো কিভাবে ডাটা বিটগুলো সাজানো হচ্ছে, এটার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ধরনের মেথড থাকতে পারে, যেগুলোকে মূলত ডাটা ট্রান্সমিশন মেথড বলা হয়। তো আজকের লেকচার আমি এতটুকুতেই শেষ করছি। এই পর্যন্ত যা পড়িয়েছি তার মধ্যে থেকে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড কি। মেথডের প্রকারভেদগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানবো ধীরে ধীরে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।